ঠিক আছে। কোনটা হলে ভালো হয় তোমাদের? আজকে যেগুলো পড়ে ওগুলো থেকে দাও। আজকে তো যেহেতু মানে এখন পড়াচ্ছি, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তারপরে এখান থেকেই আমি পরীক্ষা নিব না, নাকি কোনটা ভালো হয়? দেখো, আচ্ছা আমি ক্লাসটা শেষ করি আগে। হ্যাঁ, ফ্লাড এবং ফ্লাড রাউটিং আমি খুব বেশি পড়াবো না, শেষ চ্যাপ্টার তো খুব বেশি পড়াবো না। আচ্ছা আমি ক্লাসটা করি আগে। ওকে। ফ্লাড, দেখো সিলেবাসে মূলত আছে হচ্ছে ফ্লাড রাউটিং। তো ফ্লাড রাউটিং এর পড়াতে গেলে আমাকে একটু ফ্লাডটাও একটু পড়াইতে হয়, তাই না? তো আমরা ফ্লাড বলতে আমরা আসলে কি বুঝি? ফ্লাড বলতে আমরা কি বুঝি? যে আনওয়ান্টেড কিছু ওয়াটার, আনওয়ান্টেড ওয়াটার মানে আমি নদীতে পানি আসতেছে, জোয়ার ভাটায় পানি আসতেছে, যাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু হঠাৎ করে যদি পানির পরিমাণটা এই পরিমাণ বাড়ে, এই পরিমাণ বাড়ে যে আশেপাশের জায়গাগুলা তোমার হয়ে যায়, ইনান্ডেন্ট হয়ে যায়, তোমার প্লাবিত হয়ে যায়, তখন আমরা সেটাকে কি বলি? ফ্লাড বলি। A flood is an high stage in a river, normally the level at which the river overflow its bank and inundate the adjoining area. Overflow its bank and inundate the adjoining area মানে হচ্ছে তোমার ওভারফ্লো করবে এবং আশেপাশের এলাকাগুলো প্লাবিত করবে। ওইটা ওই 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 অবস্থাটাকে আমরা বলি হচ্ছে ফ্লাড। ওই ওই পানির ওই লেভেলটাকে আমরা বলি হচ্ছে ফ্লাড। তো ফ্লাডের যে পিক, ফ্লাড পিক এস্টিমেশনের ফ্লাড পিক এস্টিমেশনের চারটা মেথড আছে। ফ্লাড পিক এস্টিমেশন চারটা মেথড আছে: রেশিওনাল মেথড, ইম্পেরিক্যাল মেথড, ইউনিট হাইড্রোগ্রাফ টেকনিক, ফ্লাড ফ্রিকোয়েন্সি স্টাডিজ। ফ্লাড ফ্রিকোয়েন্সি স্টাডিজ, এই চারটা মেথড তোমাদের যখন আরো হায়ার স্টাডিজ করবা তখন চারটা মেথড ভালোভাবে পড়বা। আমরা আন্ডার গ্রেড এগুলো দেখা উচিত। যারা আগ্রহ থাকবে তোমরা চারটা মেথড দেখে নাও, আমি আর আজকের ক্লাসে দেখাবো না এটা, বা তোমাদের আমি সিলেবাস এটা ইনক্লুড করবো না, কিন্তু যাদের আগ্রহ থাকে একটু দেখে নিবা। রেশিওনাল মেথড, ইম্পিরিক্যাল মেথড, ইউনিট হাইড্রোগ্রাফ টেকনিক আর হচ্ছে ফ্লাড ফ্রিকোয়েন্সি স্টাডিজ। এই চারটা মেথড দিয়ে তুমি ফ্লাডের পিক মেজার করতে পারবা। ফ্লাডের পিক মেজার করতে পারলে তুমি রিজার্ভার ডিজাইন করতে পারবা, সুইচ গেট ডিজাইন করতে পারবা, স্পিলওয়ে ডিজাইন করতে পারবা, এবং তুমি ফ্লাড ফরকাস্ট করতে পারবা। ঠিক আছে, ফ্লাডের প্রেডিকশন করতে পারবা, এবং ফ্লাডের জন্য ফ্লাড ট্রেনিং, রিভার ট্রেনিং দিয়ে হচ্ছে ফ্লাড প্রোটেক্ট করতে পারবা। ঠিক আছে, এই চারটা অনেক বেশ বড় বড় মেথড গুলো আছে, এগুলো একটু দেখলে তোমরা আগ্রহ থাকবে একটু দেখে নিবা। ঠিক আছে। দ্য ইউজ অফ এ পার্টিকুলার মেথড ডিপেন্ডস আপন, কি কি মেথড, কি কি জিনিসের উপর। চারটা মেথড, আমি কোন মেথডটা অ্যাপ্লাই করব, চারটা মেথডের ভিতরে আমি কোন কোন মেথডটা অ্যাপ্লাই করব, দেখো এটা কিসের উপর নির্ভর করে। তার ডিজায়ার্ড অবজেক্টিভ, তুমি কি কারণে ফ্লাড পিক করতে চাচ্ছ, রিভার ট্রেনিং এর জন্য না ফরকাস্টিং এর জন্য। দ্য অ্যাভেলেবেল ডাটা, তোমার ডাটা ঠিক কি ধরনের ডাটা তোমার আছে, এটার উপর ডিপেন্ড করতেছে তুমি রেশিওনাল মেথডে যাবা না ফ্লাড ইউনিট হাইড্রোগ্রাফ মেথডে যাবা না এম্পিরিক্যাল মেথডে যাবা। দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রজেক্ট, এখানে কিছু খরচের ব্যাপার আছে। এই চারটার খরচ কিন্তু একরকম না, যেটা খরচ বেশি হবে সেটা তোমার নির্ভুল তথ্য দিবে, সেই জন্য তোমার প্রজেক্টটা কতটা ইম্পর্টেন্ট তার উপর নির্ভর করে। তার উপর দ্য রেশিওনাল, দ্য রেশিওনাল ফর্মুলা ইজ অনলি অ্যাপ্লিকেবল টু স্মল সাইজ। এর মধ্যে আবার দেখো রেশিওনাল ফর্মুলা হচ্ছে 50 স্কয়ার কিলোমিটারের কম যে এরিয়াটা, ক্যাচমেন্ট এরিয়াটা, সেইখানে হচ্ছে এটা অ্যাপ্লিকেবল। Unit hydrograph method is normally restricted to moderate size catchment with area less than 500 কিলোমিটার স্কয়ার। ইউনিট হাইড্রোগ্রাফটা হচ্ছে 5000 স্কয়ার কিলোমিটারের নিচে যে জায়গাগুলো হবে সেখানে হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তো আমি চারটা মেথড আর এখানে আমি দেখাইলাম না, তোমরা দেখো যে প্রত্যেকটা আলাদা আছে। রেশনাল মেথড ডিটেলস দেওয়া আছে, কি কি টেকনিকে তুমি ইউজ করবা। পর হচ্ছে আর ওই চারটা মেথডই এখানে ডিটেলস বর্ণনা দেওয়া আছে, তোমরা যারা আগ্রহ থাকবে চারটা মেথড পড়ে নেবা। ঠিক আছে, আমি চারটা মেথড আর দেখাচ্ছি না। এই চারটা মেথড কি আমাদের সিলেবাসে আছে স্যার? না, সিলেবাসে রাখবো না, কিন্তু পড়ে নিবা, পড়বা, পড়লে ভালো হবে তোমাদের। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে কই,
ডিজাইন ফ্লাড। ডিজাইন ফ্লাড জিনিসটা কি? ডিজাইন ফ্লাড জিনিসটা হচ্ছে যেমন ধরো নর্মালি আমি যখন একটা ব্রিজ তৈরি করব, তখন বেশ কিছু ক্রাইটেরিয়া সেখানে আমি ব্রিজ না অ্যাকচুয়ালি যে কোনো হাইড্রোলিক স্ট্রাকচার তৈরি করব, তখন বেশ কিছু ক্রাইটেরিয়া আমাদের দেখতে হবে। এক হচ্ছে যে এই এলাকাটাতে বা যে এলাকায় আমি হাইড্রোলিক স্ট্রাকচার তৈরি করতে চাচ্ছি বা রিভার ট্রেনিং ওয়ার্ক বা যে কোনো একটা প্রজেক্ট নিতে চাচ্ছি, ওই এলাকাটাতে প্রত্যেক কত বছর পর পর একটা ফ্লাড আসে, মানে কি পরিমাণ পানির লেভেলটা কি পরিমাণ গেলে এখানকার মানুষের জানমাল বা ফসলাদির ক্ষতি হয়। সোজা বাংলায় পানির লেভেলটা কি পরিমাণ গেলে জানমাল বা ফসলাদির ক্ষতি হয়, এটা আমাকে জানতে হবে। তো ঠিক তুমি যেই ফ্ল্যাটটাকে সিভিয়ার ধরে নাও, যে ফ্ল্যাটটা তোমার ক্ষতিকর ধরে তুমি তোমার কাজের ডিজাইন করবা, হাইড্রোলিক স্ট্রাকচার ডিজাইন করবা, ওই ফ্ল্যাটটাকে বলা হয় ডিজাইন ফ্ল্যাট। যে ফ্ল্যাটটা তোমার জন্য একদম মার্জিনাল পয়েন্ট, মানে ধরো এই ফ্ল্যাটের বেশি গেলে তোমার ওই স্ট্রাকচার এলাকার জনবল বা ওই এলাকার বসতি অথবা তোমার ফসলাদি এগুলোর ব্যাপক ক্ষতি সাধন হয়। যে পরিমাণ ফ্ল্যাটটাতে ক্ষতি সাধন হয়, তুমি ওই মিনিমাম ওই ফ্ল্যাটটাকে হচ্ছে আমাদের ডিজাইন ফ্ল্যাট, মানে ওই ফ্ল্যাটটাকে তুমি ধরে তুমি তোমার কাজ স্টার্ট করবা। ঠিক আছে, ফ্লাড অ্যাডপ্টেড ফর দ্য ডিজাইন অফ স্ট্রাকচার, মানে একটা স্ট্রাকচার ডিজাইন করতে গেলে যেই ফ্লাডটা আমাকে অ্যাডপ্ট করতে হবে সেটা হচ্ছে ডিজাইন ফ্লাড। ঠিক আছে, স্পিলওয়ে ডিজাইন ফ্লাড কয়েকটা, এই তিনটা ক্যাটাগরি আছে, তিনটা ক্যাটাগরি একটু দেখি আমরা। Spillway design flood used for the specific purposes of designing the spillway of a storage structure. This term is frequently used to denote the maximum discharge that can be passed in a hydraulic structure. Maximum discharge মানে একটা হাইড্রোলিক স্ট্রাকচারে যে শুধুমাত্র স্পিলওয়ে যখন তুমি ডিজাইন করতে যাবা, তখন দেখবা যে ম্যাক্সিমাম ডিসচার্জ কত পাস হইতে পারে একটা হাইড্রোলিক ইয়া দিয়ে, ওই ফ্ল্যাটটাকে বলা হয় স্পিলওয়ে ডিজাইন ফ্ল্যাট। স্পিলওয়ে ডিজাইন ফ্ল্যাটটা হচ্ছে যে একটা তোমার হাইড্রোলিক স্ট্রাকচারের ভিতর দিয়ে সর্বোচ্চ কত পরিমাণ পানি যাইতে পারে, ওটা হচ্ছে স্পিলওয়ে ডিজাইন ফ্ল্যাট। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্রজেক্ট ফ্ল্যাট, এটা এইখানে একটা ব্যাপার আছে, এসপিএফ আর পিএমএফ। এসপিএফ হচ্ছে স্ট্যান্ডার্ড প্রজেক্ট ফ্লাড আর পিএমএফ হচ্ছে প্রবাবল ম্যাক্সিমাম ফ্লাড। স্ট্যান্ডার্ড প্রজেক্ট ফ্লাড আর হচ্ছে প্রবাবল ম্যাক্সিমাম ফ্লাড, দুইটার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। The flood that would result from a severe combination of meteorological and hydrological factors. Meteorological and hydrological factors এর কম্বিনেশনে যে ফ্লাডটা হয় এবং রিজনেবলি অ্যাপ্লিকেবল টু দ্য রিজন, একটা এরিয়াতে যে কোনো একটা কারণবশত হয় আর কি। এক্সট্রিমলি রেয়ার কম্বিনেশনস অফ ফ্যাক্টরস আর এক্সক্লুডেড, মানে এক্সট্রিমলি রেয়ার কম্বিনেশন হচ্ছে এখানে এক্সক্লুডেড। এটা হচ্ছে এসপিএফ, স্ট্যান্ডার্ড প্রজেক্ট ফ্লাড। আর এইখানে দেখো, এইখানে হচ্ছে ওইখানে কিন্তু জনগণের জনমালের ক্ষতির কথা কিছু বলে নাই, কিন্তু এইখানে the extreme flood that is physically possible in a region as a result of severe most combination. Physically possible, এখানে কিন্তু ফিজিক্যালি পসিবল লিখে না, এটা হচ্ছে কাগজে কলমের হিসাব। স্ট্যান্ডার্ড ফ্লাড হচ্ছে কাগজে কলমের হিসাব, আর প্রবাবল ম্যাক্সিমাম ফ্লাড হচ্ছে যেটা আসলেই হয়, যেমন 98 এর আমাদের ফ্লাড, এটা আসলেই হয়, মানে একটা নির্দিষ্ট সময় 100 বছর বা 50 বছর পর পর একটা ফ্লাড আসে, ফিজিক্যালি পসিবল, এবং এটা মানুষের ক্ষতি করে, মানুষের জানমালের ক্ষতি করে, ফসলাদির ক্ষতি করে। ঠিক আছে, এটা হচ্ছে আমার পিএমএফ। এসপিএফ হচ্ছে আমার থিওরিটিক্যাল ব্যাপার, পিএমএফ হচ্ছে আমার একটা ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিক্যাল ব্যাপার। ইনক্লুডিং রেয়ার কম্বিনেশন, ওইখানে ছিল এক্সক্লুডিং রেয়ার কম্বিনেশন, এটা ছিল ইনক্লুডিং রেয়ার কম্বিনেশন। The PMF is used in situation where the failure of the structure would result in loss. Physically, the PMF is used, আচ্ছা কোথায় ছিলাম? তো পিএমএফটা হচ্ছে একটা তোমার ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিক্যাল ফ্লাড, আর এসপিএফটা হচ্ছে
এক মিনিট, হ্যাঁ 1 মিনিট। আর আর এসপিএফটা হচ্ছে তোমার একটা থিওরিটিক্যাল ব্যাপার। ওকে, সামনে আগাই আমরা। তো এই হচ্ছে আমার মোটামুটি ডিজাইন ফ্লাডের 3-4টা সংজ্ঞা আর কি। এরপরে তুমি আসো একটা জিনিসে, সেটা হচ্ছে রিস্ক রিলায়েবিলিটি কই, এই রিস্ক রিলায়েবিলিটি এন্ড সেফটি ফ্যাক্টর। রিস্ক রিলায়েবিলিটি এন্ড সেফটি ফ্যাক্টর, এখানে 3টা জিনিস আছে, রিস্ক, রিলায়েবিলিটি, সেফটি ফ্যাক্টর, সাথে আরেকটা জিনিস ইনক্লুড করে দিই আমি, সেটা হচ্ছে প্রবাবিলিটি। দেখো রিস্ক কি, রিস্ক হচ্ছে যেমন যেমন ধরো 98-এ দেশে বন্যা হয়েছে, হ্যাঁ 2008-এ হওয়ার একটা রিস্ক আছে, মানে 98-এ হয়েছে, 88-এ হয়েছে, তাহলে 2008 যখন আসে তখন আমরা বলি যে না এই বছরটা রিস্ক আছে একটু। কথা কি বুঝতে পারছো তুমি? আগে পর আমরা পড়তেছি কি লেখা আছে পড়তেছি, আগে আমার কথাটা বলছো। যে 98-এ 88-এ হয়েছে, 78-এ হয়েছে, 88-এ হয়েছে, 98-এ হয়েছে, মানে কি দেখতেছি আমরা 10 বছর পর পর জিনিসটা আসতেছে। তো 10 বছর জিনিসটা আসতেছে মানে যখন 2008 আসবে এই বছরটা একটু রিস্ক আছে। আর কথা কি বুঝতে পারছো ব্যাপারটা? রিস্ক ব্যাপারটা হচ্ছে এরকম। আর রিলায়েবিলিটি হচ্ছে যে না 1908-এ আসছে, 2008-এ আসছে, তার মানে কি 100 বছরের ভিতরে আর আসার সম্ভাবনা নাই, মানে আমরা একটু রিলায়েবল আছি, মানে 1 মাইনাস রিস্ক, এটা হচ্ছে রিলায়েবিলিটি। রিস্কের ঠিক উল্টা কথা হচ্ছে রিলায়েবিলিটি, ঠিক আছে? আর প্রবাবিলিটি, সেফটি ফ্যাক্টরটা আমরা পরে আসতেছি। তো রিস্কটা বললাম কি যে 10 বছর পর পর ঘটনার জিনিসটা আসতেছে, এই যে 10 বছর পর পর ফ্লাডটা আসতেছে আমরা দেখতেছি, এটাকে বলা হয় রিটার্ন পিরিয়ড, এটাকে বলা হয় কি রিটার্ন পিরিয়ড। আর প্রবাবিলিটি হচ্ছে 10 বছর পর পর যে ফ্লাড হওয়ার সম্ভাবনাটা আছে সেটাকে বলা হয় প্রবাবিলিটি। আর 10 বছর পর পর ফ্লাড হওয়ার ফলে আমার যে ক্ষতি হইতে পারতেছে সেটা হচ্ছে রিস্ক। আর রিলায়েবিলিটি হচ্ছে 10 বছর পর পর ফ্লাড না হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে রিলায়েবিলিটি। তাহলে আমরা কটা জিনিস শিখলাম, রিস্ক শিখলাম, প্রবাবিলিটি শিখলাম, রিটার্ন পিরিয়ড শিখলাম, রিলায়েবিলিটি শিখলাম, 4টা জিনিস। একটু খুব সূক্ষ্ম পার্থক্য কিন্তু, এগুলোতে একটু খেয়াল রাখবা। আমরা এখন সেফটি পড়ে যাচ্ছি, আমরা এখন একটু দেখি এরা কি লিখছে। The designer of a hydraulic structure always faces a nagging doubt about the risk of failure of his structure. মানে যে স্ট্রাকচার তৈরি করবে সে সব সময় ভাবে যে আবার না এটা ভেঙে পড়ে, আবার না এটা ফেল করে, এইরকম একটা সন্দেহ তার মধ্যে কাজ করে। This is because of estimation of the hydraulic design values. এটা হচ্ছে হাইড্রোলিক যে ডিজাইন যে ভ্যালু সেগুলোর জন্য আছে। দেখ ইনভলভ এ ন্যাচারাল, আচ্ছা হাইড্রোলিক ন্যাচারাল আনসার্টেনিটি। হ্যাঁ, এটা কেন হয় যে আমি একটা ব্রিজ তৈরি করলাম, আমি সবসময় ডিজাইন যে ইঞ্জিনিয়ার সে সবসময় ভাবে যে এটা না আবার ভেঙে পড়ে। এর কারণ হচ্ছে এখানে সে যে ভ্যালুটা দিচ্ছে এটা কিন্তু একটা আনসার্টেনিটির উপর নির্ভর করে, কখন বন্যা হয়ে যায়, কখন কি হয়ে যায়, একটা আনসার্টেনিটি থাকে কিন্তু, যে কখন ফ্লাড চলে আসে, এই জন্য সে সবসময় একটা রিস্কে থাকে। As an example, consider a wire with an expected life of 50 years and design for a flood magnitude of return period 100 বছর। তার এক্সপেক্টেড লাইফ হচ্ছে 50 বছর, এটা 50 বছরের জন্য ডিজাইন করা হচ্ছে, আর একটা ফ্লাড এর রিটার্ন পিরিয়ড হচ্ছে 100 বছর। দেখা যাচ্ছে যে 100 বছর পর পর একটা পিক ফ্লাড আসে। The wire may fail if a flood magnitude greater than the design flood. সে যে ধরনের ডিজাইনটা করছে বা যে ধরনের ভ্যালু গুলা দিয়ে সেটা ডিজাইন করছে এর বেশি যদি আসে, এর বেশি ফ্লাড যখন আসবে তখন এটা ভেঙে পড়বে। উইথিন দ্য লাইফ পিরিয়ড, মানে এই 50 বছরের মধ্যে যদি এর বেশি আসে, তার মানে কি আমার রিটার্ন পিরিয়ডটার মধ্যে যদি আরেকটা রিটার্ন পিরিয়ড মানে আরেকটা অকারেন্স হয়ে যায়, তখন আমরা একটু ভয়ে থাকি যে আবার না এটা ভেঙে পড়ে। এটা হচ্ছে আনসার্টেনিটি, এটা হচ্ছে আনসার্টেনিটি। The probability of the occurrence of an event at least once over a period of n successive years is called the risk. The probability, দেখো একটু এই লাইনটা দেখো, the probability of occurrence of an event at least once over a period of n successive years, মানে একটা নির্দিষ্ট সময়ে একটা অকারেন্স ঘটার সম্ভাবনাকে বলা হয় রিস্ক।
একটা নির্দিষ্ট সময়ে একটা অকারেন্স ঘটার সম্ভাবনাকে বলা হয় রিস্ক। কথা বুঝতে পারছো? একটা নির্দিষ্ট সময়ে একটা অকারেন্স ঘটার সম্ভাবনাকে বলা হয় রিস্ক। এখন দেখো, হ্যাঁ এখন দেখো, thus the risk is given by r is equals to 1 minus probability of non-occurrence event in the n years. সূত্রটা হচ্ছে r equal to 1 minus non occurrence probability, মানে p হচ্ছে probability, 1 minus p হচ্ছে non occurrence probability, মানে সম্ভাব্যতা নাই। আর হচ্ছে r equal to 1 minus p whole to the power n, n হচ্ছে তোমার বৎসর বা সংখ্যা আর কি। কথা কি বুঝতে পারছো? আর p হচ্ছে probability। উফ রে, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা, তাহলে রিস্কের যে ইকুয়েশনটা আমরা পাইলাম সেটা হচ্ছে r ইকুয়ালস টু 1 মাইনাস p হোল টু দি পাওয়ার n। এক্ষেত্রে p আবার ইকুয়ালস টু দেওয়া কি 1 মাইনাস p ইকুয়াল টু 1 বাই t, p ইকুয়াল টু প্রবাবিলিটি ইকুয়াল টু 1 বাই রিটার্ন পিরিয়ড 1 বাই t। তাহলে সেখানে আমরা দিলে 1 বাই t হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা পি এর পরিবর্তে 1 বাই টি দিলে আমরা এটাকে আবার, টি হচ্ছে রিটার্ন পিরিয়ড, আমরা এটাকে কি পাই, আর ইকুয়াল টু 1 মাইনাস, আর ইকুয়াল টু 1 মাইনাস ও ব্র্যাকেট শুরু 1 মাইনাস 1 বাই টি হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমার আর, মানে এটা হচ্ছে রিস্কের। আমি বলছিলাম রিস্কটা হচ্ছে ঠিক রিলায়েবিলিটি ঠিক উল্টাটা। তাহলে রিস্ক হচ্ছে, তাহলে রিস্ক যদি হয় এটা, তাহলে রিলায়েবিলিটি কি, রিলায়েবিলিটি হচ্ছে আর 1 মাইনাস রিস্ক, তাই না? রিলায়েবিলিটি হচ্ছে 1 মাইনাস রিস্ক, মানে যেটা হওয়া হবে সেটা রিস্ক, যে যদি না হয় সেটা হচ্ছে রিলায়েবিলিটি। তাহলে রিলায়েবিলিটি হচ্ছে আর ইকুয়াল টু, রিলায়েবিলিটি আছে আর ই ইকুয়াল টু 1 মাইনাস আর। কথা ঠিক আছে? আর আর এর সূত্র হচ্ছে যে এগুলা, এই যে এটা 1 মাইনাস ব্র্যাকেট শুরু 1 মাইনাস 1 বাই টি হোল টু দি পাওয়ার এন। তাহলে এই ইকুয়েশনটা দিয়ে আমরা সামনে একটা অঙ্ক করবো। তোমরা এই ইকুয়েশনটাতে কোনো সমস্যা আছে কিনা দেখো, বুঝতে পারছো কিনা? একটু পেঁচানো ব্যাপারগুলা, রিস্ক, রিলায়েবিলিটি, প্রবাবিলিটি, রিটার্ন পিরিয়ড, এগুলো আমার কাছে একটু পেঁচ লাগতো আর কি। এখন তোমাদের দেখো প্রবলেম আছে কিনা। এরপর আমরা সেফটি ফ্যাক্টরে যাব। ঠিক আছে, সেফটি ফ্যাক্টরটা দেখো। ইন এডিশন, আচ্ছা গেল এটা, রিস্ক রিলায়েবিলিটি গেল। ইন এডিশন টু দ্য হাইড্রোলজিক uncertainty as mentioned below, a water resource development project will have many other uncertainties. আচ্ছা, সেফটি ফ্যাক্টরটা আমি আগে একটু বলে নেই, তারপরে তোমরা বইয়ে কি লেখা আছে দেখো। যেহেতু এখানে আনসার্টেনিটি থাকে, যেহেতু এখানে আনসার্টেনিটি থাকে, সেহেতু আমার ডিজাইনের ভ্যালুটা আমি একটা নির্দিষ্ট পোর্শনে বাড়াই দিব। ডিজাইনের ভ্যালুটা আমি নির্দিষ্ট পোর্শন, ধরো কথার কথা এখানে তোমার স্পিলওয়ের লেন্থ দরকার ছিল কত, 10 ফিট। আমি ইচ্ছা করেই 10 ফিট না দিয়ে একটু বাড়াই দিব। 10, তুমি কথা শুনতে পাচ্ছ তোমরা? 10 ফিট না দিয়ে একটু বাড়াই দিব। ঠিক কতটুকু বাড়াবো সেটা পরে আসতেছি। এই যে আমি একটু বাড়াই দিলাম, যে ভ্যালুটা আমি বাড়াই দিলাম, এই ভ্যালুটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। মানে যদি অকারেন্স হয়, যদি ইনকেস আনসার্টেনিটির জন্য যদি কিছু একটা ঘটে, সেক্ষেত্রে যাতে আমার স্ট্রাকচারটা যাতে সেফ থাকে। এখন কতটুকু বাড়াবো, কত মানে কত দিয়ে মাল্টিপ্লাই করব, সেটা হচ্ছে এই, সেটা হচ্ছে এই।
actual value of the parameter m adopted in the design of the project আর value of the parameter m obtained from hydrologic consideration। তোমার অ্যাকচুয়াল ভ্যালু যেটা, যেমন ধরো আমি কাগজে কলমে হিসাব করে ক্যালকুলেশন করে বের করলাম কি, ধরো প্রথমে রিটার্ন পিরিয়ডের কথাই ধরলাম, কাগজে কলমে বের করলাম রিটার্ন পিরিয়ডটা হচ্ছে ধরো 10 বছর, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটা 8 বছর। এখন আমাকে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা আর আমার ক্যালকুলেশনের ভ্যালুটা। অ্যাকচুয়াল ভ্যালুটা আর বিভিন্ন রকমের যে ডাটা বা হাইড্রোলজিক স্ট্রাকচার বা হাইড্রোলজিক কনসিডারেশন ইত্যাদি ভ্যালুটা, উপরে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড হচ্ছে হাইড্রোলজিক কনসিডারেশন ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। এটা যা আসবে আমি আমার ডিজাইনকে তা দিয়ে মাল্টিপ্লাই করে দিব। কথা কি বোঝা গেছে? আবার এই দুইটা ভ্যালুর যে ডিফারেন্স, এটাকে বলা হয় সেফটি মার্জিন। বলে সেফটি মার্জিন কাকে বলে? তাহলে তোমাদের বলতে হবে অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য প্যারামিটার এম অ্যাডপ্টেড ইন দ্য ডিজাইন অফ দ্য প্রজেক্ট and the value of the parameter m obtained from the hydrology consideration, এই দুইটা ভ্যালুর যে ডিফারেন্স এটা হচ্ছে সেফটি মার্জিন। কথা বোঝা গেছে? দেখো একটা অঙ্ক দেখো, am হচ্ছে অ্যাকচুয়াল ম্যাগনিটিউড আর hm হচ্ছে হাইড্রোলজিক ম্যাগনিটিউড, বা m একটা ভ্যালু আর কি। ঠিক আছে, m একটা ভ্যালু বা প্যারামিটার। এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে হাইড্রোলজিক। ওকে, একটা অঙ্ক দেখি আমরা। হ্যাঁ, 7.1, একটা ব্রিজ 25 বছর লাইফের জন্য আমি তৈরি করব। ঠিক আছে, 25 বছর লাইফের জন্য তৈরি করব। ওইখানে ফ্লাড আসে 100 বছর পর পর। ফ্লাড আসে 100 বছর পর পর। জিনিসটা একটু একটু বোঝার চেষ্টা করো। একটা ব্রিজ 25 বছর পর পর জন্য আমি তৈরি করব, এখানে ফ্লাড আসে 100 বছর পর পর। আমাকে বের করতে হবে কি, হোয়াট ইজ দ্য রিস্ক অফ দিস হাইড্রোলিক ডিজাইন। এই ডিজাইনটার মধ্যে কতটুকু রিস্ক থাকবে, কত পার্সেন্ট রিস্ক থাকবে এই ডিজাইনটার মধ্যে, এই ব্রিজটার মধ্যে। এবং সাথে সাথে এটাও বের করতে হবে যে যদি ডিজাইনের রিস্কটা যদি 10% আমি ধরতে চাই, তাহলে রিটার্ন পিরিয়ডটা কত হবে, রিটার্ন পিরিয়ডটা কত ধরতে হবে আমাকে। প্রশ্নটা বুঝতে পারছো? মানে আসে আমার 100 বছর পর পর, এই ক্ষেত্রে আমার রিস্কটা কত। আর যদি রিস্ক আমি 10% নামাই আনতে চাই, তাহলে আমার ফ্ল্যাট কতদিন পর পর আসবে এটা ধরে নিতে হবে। দেখো, প্রথম হচ্ছে রিস্কের একটা সূত্র ছিল আমাদের, আমরা একটু আগে দেখাইছি, সেটা হচ্ছে আর ইকুয়াল টু এই। এখানে এন হচ্ছে 25 বছর, 25 বছরের জন্য ডিজাইন করা। ঠিক আছে, এন হচ্ছে 25। আর টি রিটার্ন পিরিয়ড হচ্ছে 100 বছর। টি হচ্ছে রিটার্ন পিরিয়ড হচ্ছে 100 বছর। তাহলে আমি সহজেই আমি রিস্কটা পেয়ে যাচ্ছি 0.22। 0.22 মানে কি, 22%। দেখো 22% রিস্ক থাকে, আমি 22% রিস্ক অ্যাকসেপ্ট করবো না, আমি 10% অ্যাকসেপ্ট করবো। 10% অ্যাকসেপ্ট করতে গেলে 10% অ্যাকসেপ্ট করতে গেলে আমার এই রিটার্ন পিরিয়ডটা কত হবে, সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। দেখো, তাহলে 10% মানে কত, 0.1। তাহলে সেক্ষেত্রে 0.1টা আমি এই পাশে দিয়ে দিচ্ছি, আর বাকি ওইখানে 25 ইয়ার্স এর জন্য 25 ইয়ার্স এই সেই দিয়ে হচ্ছে ওই সূত্রের মধ্যে 25 দিচ্ছি। টি এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করবো। টি এর ভ্যালুটা আমরা পাইলাম কত, 240 বছর। তার মানে কি, টি এর ভ্যালু রিটার্ন পিরিয়ড হচ্ছে 240 বছর। কথা কি বুঝতে পারছো? এই অঙ্কটাতে কোনো প্রবলেম আছে কি আর? স্যার আমার এই মানে চ্যাপ্টারটা শেষ, আরেকটা চ্যাপ্টার আমি শুরু করব। এই চ্যাপ্টারে কোনো স্যার প্রশ্ন হচ্ছে আছে হলো, কিনা একটু বলে ফেলো চট করে। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো বলো। স্যার 240 যেটা অ্যান্সার বেল, ওটা কি 240 বছর পর পর মানে ফ্লাড আসার সম্ভাবনা আছে আর কি না? না 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 না, এটা কিন্তু আমার অঙ্কের খাতিরে আমি বের করছি। আসলে ফ্ল্যাট কত বছর পর পর আসবে এই জিনিস কিন্তু আমরা ডিসাইড করব না, এটা সৃষ্টিকর্তা ডিসাইড করবে। ঠিক আছে, আমার আমার প্রশ্ন ছিল যে কত বছর পর পর উইল হ্যাভ মানে টু বি টেন অ্যাডপ্টেড, পার্সেন্ট ধরলে মানে রিস্ক আমি কত ধরলে আর কি ধর তখন আসে। মানে হ্যাভ টু বি অ্যাডপ্টেড মানে কত বছর পর পর আসবে এটা আমি প্রত্যাশা করতে পারি, কিন্তু আসবে এটা আমি বলতে পারতেছি না। কথা বুঝতে পারছো? জি স্যার।
ওকে, যদি এই চ্যাপ্টারের প্রশ্ন না থাকে তাহলে আমি ওই যে আবার শুরু করব পরের চ্যাপ্টারটা কি ফ্লাড রাউটিং, খুব বেশি সময় লাগবে না আর। তবে আমারটা ওই যে বের করে দিবে, তো আবার নতুন করে ঢুকতে হবে আমাকে। আর কার কোনো প্রশ্ন থাকলে একটু বলে ফেলো। ঠিক আছে, আমি তাহলে আবার জয়েন করতেছি। স্যার, যে ম্যাথগুলো দেখাইছেন মানে এর বাইরে কি এক্সামের জন্য ম্যাথ দেখবো, যেমন 7.14 7.15? আমি শেষ করি, ক্লাস শেষ করি আগে, ক্লাসটা একটু শেষ করি, তারপর কথা বলি। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করি, হ্যাঁ, তারপর কথা বলি। জি দেখো, স্যার। ফ্লাড রাউটিং। ফ্লাড রাউটিং, ফ্লাড রাউটিং আসলে কি জিনিস? ফ্লাড রাউটিং বলতে আমরা আসলে কি বুঝি? ফ্লাড রাউটিং হচ্ছে একটা টেকনিক। Flood routing is the technique of determining the flood hydrograph at a section of a river by utilizing the data of flood flow at one or more upstream section. The hydrologic analysis of problems such as flood forecasting. এই পয়েন্টগুলো মনে রাখবা: flood forecasting, flood protection, reservoir design, spillway design, এই জিনিসগুলোর জন্য, এই জিনিসগুলা করাই হচ্ছে আমার ফ্লাড ফরকাস্টিং। ফ্লাড ফরকাস্টিং, সরি, ফ্লাড রাউটিং। তাহলে ফ্লাড রাউটিং কি? ফ্লাড রাউটিং হচ্ছে ফ্লাড ফরকাস্টিং, ফ্লাড প্রোটেকশন, রিজার্ভার ডিজাইন, স্পিলওয়ে ডিজাইন, এই সবগুলার কম্বিনেশন হচ্ছে ফ্লাড রাউটিং। কথা বুঝতে পারছো? মানে তুমি একটা এলাকার বন্যা কতটুকু হবে না হবে সেটা ডিফাইন করবা, তারপরে তুমি সেটা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করবা, এবং সেই ফ্লাড প্রোটেক্ট করার জন্য যেসব স্ট্রাকচার তোমার তৈরি করতে হয় সেসব স্ট্রাকচার তৈরি করবা। এই সমস্ত কাজের কম্বিনেশন হচ্ছে ফ্লাড রাউটিং। ওকে, ফ্লাড রাউটিং are these applications two broad categories of routing can be recognized. দুইটা ক্যাটাগরির রাউটিং আছে, একটা হচ্ছে রিজার্ভার রাউটিং আর একটা হচ্ছে চ্যানেল রাউটিং। একটা হচ্ছে রিজার্ভার রাউটিং আছে, তোমরা নাম শুনে বুঝতে পারছো। রিজার্ভার রাউটিংটা হচ্ছে যে একটা রিজার্ভার স্টাডিজ, শুধুমাত্র একটা রিজার্ভার রিলেটেড যে রাউটিংটা হয় সেটা হচ্ছে রিজার্ভার রাউটিং। আর চ্যানেল রাউটিং হচ্ছে যে পানি যখন পাস হয় একটা চ্যানেল দিয়ে বা একটা নদী দিয়ে, যখন পানি এক জায়গা থেকে এক জায়গায় পাস হয় সেইখান রিলেটেড যে রাউটিং সেটা হচ্ছে আমার চ্যানেল রাউটিং। ঠিক আছে, সেটা রিলেটেড যে রাউটিং হচ্ছে রিজার্ভার রাউটিং হচ্ছে এ ফ্লাড ওয়েভ ইন্টারিং এ রিজার্ভার ইজ স্টাডিড। আচ্ছা, একটা ফ্লাড ওয়েভ যখন একটা রিজার্ভার ইন্টার করে প্রবেশ করে, সেই 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 রিলেটেড রাউটিংটাকে বলা হয় রিজার্ভার রাউটিং। আর চ্যানেল রাউটিংটা হচ্ছে দ্য চেঞ্জ অফ শেপ অফ হাইড্রোলজিক অ্যাজ ইট ট্রাভেলস ডাউন এ চ্যানেল ইজ স্টাডিড। আচ্ছা, যখন ডাউন স্ট্রিমে আপ থেকে যখন আপ স্ট্রিম থেকে যখন ডাউন স্ট্রিমে যখন ট্রাভেল করে যে পানি, ওই সময় যে রাউটিংটা হয় সেটাকে বলা হয় আমরা চ্যানেল রাউটিং। ওকে, এখন দেখো রাউটিং টেকনিক। রাউটিং টেকনিকটা হচ্ছে বা রাউটিং মেথড, রাউটিং মেথডটা হচ্ছে মোটামুটি দুই ধরনের, একটা হচ্ছে হাইড্রোলজিক রাউটিং, একটা হচ্ছে হাইড্রোলিক রাউটিং। একটা হচ্ছে হাইড্রোলজিক রাউটিং, একটা হচ্ছে হাইড্রোলিক রাউটিং। দুইটা নাম খুব কাছাকাছি, এবং এই দুইটার পিছনে পার্থক্য হচ্ছে এই দুইটা রাউটিং এর আগেই বলে রাখি এটা হচ্ছে তোমার রাউটিং মেথড। আগেরটা হচ্ছে রাউটিং টাইপ, এটা হচ্ছে রাউটিং মেথড, হাইড্রোলজিক এবং হাইড্রোলিক। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা দুইটা মেথড ইউজ করি দুইটা ইকুয়েশন দিয়ে। একটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বেসিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি, এখানে আছে এটা দেখো। হাইড্রোলজিক রাউটিং মেথডস employ essentially the equation of continuity. Hydrologic হচ্ছে equation of continuity, আর hydraulic method on the other hand employ the continuity equation together with the equation of motion of the unsteady flow, the basic differential equation of the. আচ্ছা, একটা প্রশ্ন আসছে, আচ্ছা এটা শেষ করলে। হাইড্রোলজিকটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি, আর হাইড্রোলিক মেথডটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি, তারপর হচ্ছে ইকুয়েশন অফ মোশন, তারপর হচ্ছে বেসিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই সবগুলা কম্বিনেশনটা হচ্ছে হাইড্রোলিক রাউটিং, আর হাইড্রোলজিকটা হচ্ছে শুধু ইকুয়েশন অফ কন্টিনিউটি। এখন এইখানে একটা স্টেডি ফ্লো আনস্টেডি ফ্লো লিখছে, তোমরা কি একজন বলতে পারবা
যে স্টেডি ফ্লো কোনটা, আনস্টেডি ফ্লো কোনটা। দেখো লিখা আছে এখানে, দেখো দ্য বেসিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি ইউজ হাইড্রোলিক রাউটিং নোন এজ ভেক্টর আনস্টেডি ফ্লো। আচ্ছা, হাইড্রোলিক মেথড অফ দ্য এমপ্লয়ি কন্টিনিউটি ইকুয়েশন উইথ দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য আনস্টেডি ফ্লো। আচ্ছা, আনস্টেডি ফ্লো কি, স্টেডি ফ্লো কি? তারপরে আরো একটা জিনিস আছে, আর একটা জানি কি বলে, স্টেডি আনস্টেডি। হ্যালো বলো। স্যার, এখানে যে ফ্লাড হ্যাঁ, রাউটিংটা শুনতে পাচ্ছি, কি বলো। করতেছে অ্যাকচুয়ালি? বুঝি নাই ইম্পর্টেন্সটা কি। না না, ফ্লাড রাউটিংটাই তো বুঝতেছি না প্রশ্নটা স্যার। বুঝতে পারি না, আবার বলো। ফ্লাড রাউটিংটা কি মিন করতেছে এখানে? ফ্লাড রাউটিংটা মিন করতেছে কয়েকটা ক্যাটাগরির, কয়েকটা কাজের সম্মিলিত অংশটাকে বলা হচ্ছে ফ্লাড রাউটিং। সে কাজগুলা কি? যেমন তোমার ফ্লাড ফরকাস্ট করবা, ফ্লাড প্রোটেক্ট করবা, স্পিলওয়ে ডিজাইন করবা, এই সমস্ত কাজের একসাথে কম্বিনেশনটাকেই বলা হয় ফ্লাড রাউটিং। যেমন একটা এলাকাতে বন্যা হবে কিনা আগে প্রেডিক্ট করা, তারপরে বন্যা হইলে সে বন্যার হচ্ছে তোমার বন্যা যেটা হবে, যেহেতু তুমি বুঝতে পারছো বন্যা হবে, সেক্ষেত্রে এই বন্যা প্রোটেক্ট করার জন্য তোমার কিছু আছে, আমরা পড়বো সামনে, কিছু স্ট্রাকচারাল নন স্ট্রাকচারাল কিছু কাজ আছে সেগুলো করা। তারপরে স্ট্রাকচারাল কাজের মধ্যে তোমার ওই যে বিভিন্ন রিজার্ভার স্পিলওয়ে ডিজাইন করা, এইসব ডিজাইন, এই টোটাল এই জিনিসটাকেই বলা হয় ফ্লাড রাউটিং। কথা বুঝতে পারছো? ওকে, হাইড্রোলিক। আচ্ছা, স্টেডি ফ্লো আনস্টেডি ফ্লো কাকে বলে? স্টেডি ফ্লো কি আনস্টেডি ফ্লো কি, তোমরা কি কেউ একদিন বলতে পারবা? না, বাধাপ্রাপ্ত হয় ব্যাপারটা এরকম না। স্টেডি হচ্ছে যে পানির ফ্লোটা প্রত্যেকটা জায়গায় সমান থাকে, ধরো আপ স্ট্রিমে যা থাকবে ডাউন স্ট্রিমেও তা থাকবে, এটা হচ্ছে স্টেডি ফ্লো। আর আনস্টেডি ফ্লো হচ্ছে যে আপ স্ট্রিমে পানির ফ্লোটা যা থাকবে ডাউন স্ট্রিমে যে কোনো কারণে চেঞ্জ হতে পারে, এটা বাধা হোক বাধা ছাড়া হোক, যে কোনো কারণে এটা পানির ফ্লোটা কম হবে বেশি হবে, এটা হচ্ছে আনস্টেডি ফ্লো। আর স্টেডি হচ্ছে প্রত্যেকটা জায়গায় পানির ফ্লোটা সমান থাকবে। ঠিক আছে, ওকে। আর এই বেসিক ইকুয়েশন গুলা আর আমরা এদিকে আর না যাই। আচ্ছা, যে দুইটা মেথড, হাইড্রোলিক মেথড আর হাইড্রোলজিক মেথড, আর হাইড্রোলিক মেথডের ডিটেলস আছে, এটাও সে আগের মতোই, যদি কারো আগ্রহ থাকে একটু পড়ে নিব, কারণ এখানে কিছু অঙ্ক আছে, আমি গত বছর তোমাদের সিনিয়রদেরকে দেখাইছিলাম, কিন্তু এখন আর দেখানোর ইচ্ছা নাই আমার। অ্যাটেনিউয়েশন একটা ইম্পর্টেন্ট টার্ম। অ্যাটেনিউয়েশন হচ্ছে একটা ইম্পর্টেন্ট টার্ম। এই জিনিসটা কি একটু আমরা বোঝার চেষ্টা করি। ধরো একটা রিজার্ভার আছে, এই রিজার্ভারে পানি আসবে এবং রিজার্ভার আউটফ্লো আছে, এদিক থেকে পানি আসবে আবার আউটফ্লো আছে। ধরো যখন পানি এখানে ঢুকে, প্রথমে পানির ফ্লোটা আসতে থাকে, বৃষ্টি বাড়তে বাড়তে পানির ফ্লোটা অনেক বেশি থাকে, মানে এটা কিন্তু ইনফ্লোর ভিতরেই পানির ফ্লোটা বেশি থাকে। তারপরে আবার বৃষ্টি কমতে কমতে যখন ওই আউটফ্লোটা যখন শুরু হয়ে যায়, তখন আবার ইনফ্লোটা একটু কমে যায়। আমার কথা কি বোঝা যাচ্ছে? যখন প্রথম বৃষ্টি শুরু হলো, রিজার্ভারটা খালি, ঠিক আছে, তখন পানির ফ্লোটা আসবে, তখন এখানে আস্তে আস্তে ইনফ্লো হবে, পানির গতি দিকে বাড়বে বা ফ্লোটা বাড়বে, এখানে পানি ইনফ্লোতে পানির ফ্লোটাও আরো অনেক বেড়ে যাবে। আবার যখন আউটফ্লোটা শুরু হয়ে যাবে, তখন আবার ইনফ্লোটা আস্তে আস্তে কমে যাবে। তার মানে দেখো, ইনফ্লো যখন পিক থাকে, আউটফ্লো কিন্তু তখন পিক থাকে না। আউটফ্লোটা কি, প্রথম আউটফ্লোটা আস্তে আস্তে যাবে, পরে যখন ইনফ্লোতেও যখন পিক হবে, তখন আউটফ্লোটাও আস্তে আস্তে পিক হয়ে যাবে, মানে অনেক বেশি হয়ে যাবে। আমার কথাকে বুঝতে পারতেছি না, তাই না? ধরো এটা রিজার্ভারের একটা ইনফ্লো, মানে পানি ঢুকতেছে অনেক, প্রথমে এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ফ্লো, ঠিক আছে। তো যখন প্রথম দিকে যখন পানি আসবে, তখন নর্মালি ধরো 6 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা, প্রথম 6 ঘন্টার মধ্যে পানির ফ্লোটা থাকবে কম। যখন যত সময় বেশি যাবে, পানির ফ্লো থাকবে খুব বেশি, পানির ফ্লোটা আরো বেশি যাবে। তো পানির ফ্লোটা বাড়তে, যখন রিজার্ভটা যখন ফুল হয়ে যাবে, তখন আস্তে আস্তে আউটফ্লো শুরু হয়ে যাবে। আউটফ্লো শুরু হয়ে গেলে কিন্তু ইনফ্লোর গতিটা আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে, ইনফ্লোর গতিটাও আস্তে আস্তে কমে যাবে।
এখন এবার হচ্ছে আউটফ্লোটার কথা চিন্তা করি, এটা কিন্তু ইনফ্লো গেল, এবার আউটফ্লোর কথা চিন্তা করি। যখন এর পিক ছিল তখন যখন যখন রিজার্ভার, যখন ধরো রিজার্ভারটা তোমার এই জায়গায় ফিল আপ হয়েছে, এই জায়গাটা ফিল আপ হয়েছে, তখন কি হবে, এখান থেকে তার শুরু হবে, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, এও এও পিক যাবে এইভাবে, এবার এও কিন্তু কমে যাবে। এখন এই যে দুইটার পিকের যে পার্থক্যটা, দুইটার পিকের যে পার্থক্যটা, এটাকে বলা হয় অ্যাটেনিউশন। ঠিক আছে, কথাটাকে বুঝতে পারছো? একটা হচ্ছে ইনফ্লো, একটা হচ্ছে আউটফ্লো, একটা রিজার্ভারের একটা ইনফ্লো, একটা হচ্ছে আউটফ্লো। এই যে দুইটা ইনফ্লো হাইড্রোগ্রাফ এবং আউটফ্লো হাইড্রোগ্রাফের পিকের যে পার্থক্যটা থাকে সেটাকে বলা হয় অ্যাটেনিউশন। The peak of outflow occurs after the peak of outflow occurs after the peak of inflow. The time difference between two peaks and known as lag. এবং এই ঘটনাটাকে বলা হয়, দেখো যে this reduction of peak value is called attenuation. Owing of the effect, the peak of the outflow of hydrograph will be smaller than smaller than that inflow graph. এই আউটফ্লোটা হচ্ছে সবসময় একটু নিচু থাকবে, এটা থাকবে একটু উঁচু, এটা থাকবে একটু। এখানে দুইটা গ্রাফ আছে তোমাদের 8.6 দেখো, এই যে এটা হচ্ছে, এই গ্রাফটা হচ্ছে তোমার ইনফ্লো, আর এই যে ডটেড লাইনটা হচ্ছে আউটফ্লো। দেখো ইনফ্লোটা সবসময় খুব বেশি থাকবে, একটু বেশি থাকবে, এখান থেকে পিকটা বেশি থাকবে, আউটফ্লোটা একটু কম থাকবে। তো এই যে এই আউটফ্লোটা যদি একটু কম, এই জিনিসটাকে বলা হয় অ্যাটেনিউশন, এই জিনিসটাকে বলা হয় অ্যাটেনিউশন। আর এই দুইটা পিকের যে পার্থক্য সেটাকে বলা হয় ল্যাগ। তোমরা বুঝছো কিনা ব্যাপারটা? কারো কোনো, তোমাদের বোঝার কোনো সমস্যা আছে কিনা এটাতে? ওকে, তারপরে একটা অঙ্ক দেখো, 8.3 একটা অঙ্ক দেখো এখানে। show that in the level pool routing, the peak of outflow hydrograph must intersect the inflow hydrograph. The peak of outflow hydrograph must intersect the inflow hydrograph. S equal to a function of water surface elevation, reservoir surface elevation. S equal to a function of water surface elevation in the reservoir SH, রিজার্ভারটা হচ্ছে SH। তাহলে DSDT যদি আমি ডিফারেন্সিয়েশন করি, DSDT এ হচ্ছে আমার এরিয়া অফ রিজার্ভার, এ হচ্ছে আমার রিজার্ভারের এরিয়া। তাহলে টাইমের রেসপেক্টে যদি আমি ওই যে ওয়াটার লেভেলটা যদি আমি ডিফারেন্সিয়েট করি, ওয়াটারের লেভেলটা, এস কিন্তু আমি ওয়াটার লেভেল বলছিলাম, ঠিক আছে, ওয়াটার লেভেল যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে ডি টাইমের সাপেক্ষে হচ্ছে এরিয়া ইন্টু এইচ, এইচ হচ্ছে ডেপথ, এইচ হচ্ছে ডেপথ, ঠিক আছে, এ হচ্ছে এরিয়া, এইচ হচ্ছে ডেপথ। তাহলে দেখো এই ওয়াটারের সারফেস যদি টাইমের সাপেক্ষে আমি ই করি, তাহলে হচ্ছে এই ডেপথ ইকুয়ালস টু এটা হয়, ঠিক আছে। তাহলে এখানে আউটফ্লো হচ্ছে কিউ আর ইনফ্লো হচ্ছে আই। আউটফ্লো হচ্ছে কিউ, ইনফ্লো হচ্ছে, প্রথমে আউটফ্লো দেখছে কিউ, তাহলে কিউ হচ্ছে ফাংশন অফ এইচ ইকুয়াল টু কিউ এইচ, এইচটা হচ্ছে কিউ এইচ আর কি, ফাংশন অফ এইচ, কিউ ইকুয়াল টু ফাংশন অফ এইচ। এই কিউটা হচ্ছে আউটফ্লো। তো দেখো ফাংশন অফ এইচ কেন হয়েছে, আউটফ্লো মানে কি, এলিভেশন যত বাড়বে আউটফ্লোটা তত বাড়বে, ঠিক আছে, পানির এলিভেশনটা যদি উপরে উঠতে থাকে আউটফ্লো তত বাড়তে হবে, এর জন্য হচ্ছে এটা এইচ এর একটা ফাংশন। এট পিক আউটফ্লো, যখন সর্বোচ্চ পিক অবস্থা থাকে আউটফ্লোর, তখন ডিকিউ বাই ডিটি ইকুয়াল টু জিরো। ওই যে ম্যাক্সিমাম এবং মিনিমামের জন্য জিরো হয় না, সেজন্য সবচেয়ে ম্যাক্সিমাম হলে ডিকিউ বাই ডিটি ইকুয়াল টু জিরো, সেক্ষেত্রে এলিভেশনটা হবে ম্যাক্সিমাম মিনিমামের সেই ইকুয়েশন থেকে আমরা পাই, এটা হচ্ছে ইকুয়াল টু জিরো। অলসো হয় ডিএইচডিটি ইকুয়াল টু জিরো, ডিএসডিটি ইকুয়াল টু জিরো, যখন তোমার ইনফ্লোর ফাংশনে ডিফারেন্সিয়েট করে যখন ম্যাক্সিমাম মিনিমাম হয়, তখনও সারফেস এলিভেশনের ওইটা জিরো হবে। যখন ডেপথের ব্যাপারটা নিয়েও যখন ডেপথের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যখন ম্যাক্সিমাম মিনিমাম হবে, তখনও হচ্ছে সারফেস এলিভেশন জিরো হবে। এবার দেখো কন্টিনিউটি ইকুয়েশনে আই মাইনাস কিউ ইকুয়াল টু ডিএস বাই ডিটি, এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। তোমরা কি এই ইকুয়েশনটা পরিচিত? ইনফ্লো থেকে আউটফ্লো বাদ দিলে হচ্ছে এটা
তোমার টাইমের সাপেক্ষে ডিএসবিটি, এটা কিন্তু তোমাদের ম্যাথমেটিক্স আছে সম্ভবত, তোমাদের ম্যাথ মানে ম্যাথ কোর্স গুলোর মধ্যে আছে কন্টিনিউটি ইকুয়েশন, ঠিক আছে। আই মাইনাস কিউ ইকুয়াল টু ডিএস বাই ডিটি। এখন আমরা ডিএস বাই ডিটি ম্যাক্সিমাম এর জন্য কিন্তু জিরো পাইছি, দুই ক্ষেত্রে জিরো পাইছি, একটা হচ্ছে আউটফ্লোর জন্য, একটা হচ্ছে ডেপথের জন্য। আর তাহলে সেই ক্ষেত্রে দুই ক্ষেত্রে যদি জিরো পাই থাকে, তাহলে ডিএস বাই ডিটি ইকুয়াল টু জিরো বসাই দিলাম, ডিএস বাই ডিটি ইকুয়াল টু জিরো বসাইলে আই ইকুয়াল টু কিউ পাওয়া যায়। আই ইকুয়াল টু কিউ মানে কি, ইনফ্লো সমান সমান আউটফ্লো, তার মানে কি অবশ্যই এটা পিক ইন্টারসেক্ট করবে। When the peak outflow occurs, I equal to EQ, thus the peak of the outflow hydrograph must intersect the inflow hydrograph. দেখছো, যেহেতু I equal to Q মানে কি, এখানে I equal to Q বলতে হচ্ছে যে এটা ইকুয়াল টু এইটা, অথবা তার মানে কি অবশ্যই ইন্টারসেক্ট করবে, ঠিক আছে। এটা একটু দেখে নিবা, এটা একটু বাসায় দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা, তোমরা হয়তো এখন ভালো করে বুঝতে পারো নাই, বাসায় দেখলে একটু বুঝতে পারবা। ওকে, হাইড্রোলজির চ্যানেল রাউটিং আমি ডিটেলস পড়বো না, শুধু একটা জিনিস একটু মাঝে মধ্যে আসে যে প্রিজম স্টোরেজ কোনটা আর ওয়েজ স্টোরেজ কোনটা। প্রিজম যখন তোমার একটা চ্যানেল থাকে, ধরো যে এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, এই চ্যানেলে তো আপ স্ট্রিম ডাউন স্ট্রিম আছে, আপ স্ট্রিম ডাউন স্ট্রিম আছে, সেই ক্ষেত্রে এইখানকার পানির ভলিউম তুমি কিভাবে বের করবা, এখানকার পানির ভলিউমটা তুমি কিভাবে বের করবা, কারণ তোমার এই লেভেলটা কিন্তু এই বেডের লেভেলের সাথে প্যারালাল না, এই লেভেলটা, এই লেভেলটা এই বেডের লেভেলের সাথে প্যারালাল না, প্যারালাল হলে তো পানিটা ফ্লো হইতো না, তাই না। এই ক্ষেত্রে আমরা কি করবো, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই বেডের প্যারালালে একটা ডটেড লাইন আঁকবো, আর উপরে প্রিজমের মতো একটা অংশ থাকে সেটা হচ্ছে আঁকাবো। এই প্রিজমের মতো যে অংশটা সেটাকে বলা হয় প্রিজোমেট্রিক স্টোরেজ, আর নিচে যেটা সেটাকে বলা হয় ওয়েজ স্টোরেজ, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় মানে আসবে আর কি। এই ডিটেলস আমি দেখাইলাম না, কারণ ডিটেলস আছে অনেক, ঠিক আছে। গেল এটা হাইড্রোলিক মেথড দরকার নাই। ফ্লাড এরপর হচ্ছে ফ্লাড কন্ট্রোল। ফ্লাড কন্ট্রোল তুমি জানতে পারলা যে ফ্লাড এত বছর পর পর যে ক্যালকুলেশন করে বুঝতে পারলা যে তোমার এই ধরনের ফ্লাড এই এলাকাটাতে আসে, কিন্তু তুমি এখানে একটা বড় ইরিগেশন প্রজেক্ট করছো, তোমাকে ফ্লাড আটকাইতে হবে। ফ্লাড কন্ট্রোল মানে কিন্তু তুমি ফ্লাড চাইলে কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে। যেহেতু এটা একটা ন্যাচারাল ডিজাস্টার, সেক্ষেত্রে তোমাকে ফ্লাড কন্ট্রোল বলতে বোঝাচ্ছে ফ্লাড মিটিগেশন। ফ্লাড কন্ট্রোল বলতে তুমি এখানে ফ্লাড মিটিগেশন ধরবা, ফ্লাড কন্ট্রোল ধরবা না, কিন্তু মিটিগেশন ওয়ার্ডটা তোমরা বুঝতে পারতেছো তো। মিটিগেশন, তোমরা কি আসো, শুনতে পাচ্ছ আমার কথা? এখানে মিটিগেশন, মিটিগেশন শব্দ হচ্ছে যে ফ্লাডের যে তোমার মানে যে ধরনের ক্ষতিগুলা হয় আমাদের, সেই ক্ষতিগুলোকে মিনিমাইজ করা, এটা হচ্ছে ফ্লাড কন্ট্রোল। ফ্লাড কন্ট্রোল বলতে যেমন চাইলেই কিন্তু ফ্লাড কন্ট্রোল করতে পারবা না, ন্যাচারাল ডিজাস্টার কখনো এইভাবে কন্ট্রোল করা যায় না, তুমি এগুলো সব মিটিগেট করতে পারবা। এখানে ফ্লাড কন্ট্রোলের যত পদ্ধতি আছে আমরা এখানে দেখবো, কিন্তু সব পদ্ধতি কিন্তু এই না যে তোমরা ধরে নিবা যেমন যে আমরা এই এলাকাতে ফ্লাড হবে না কনফার্ম, এরকম ধরা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার যে ফ্লাড হবে, ফ্লাড হওয়ার পরে তোমার রিস্কটা থাকবে কম, তোমার তোমার ক্ষতি ক্ষতি জানমাল বা ফসলের ক্ষতি হবে কম, এটা হচ্ছে ফ্লাড কন্ট্রোল। দ্য টার্ম ফ্লাড কন্ট্রোল ইজ, হ্যাঁ 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 হ্যাঁ, ফ্লাড কন্ট্রোল ক্ষয়ক্ষতিগুলো কমাইতে পারবে, কন্ট্রোল বলতে একদম ফ্লাড বন্ধ করে ফেলতে পারবে। The term flood control is commonly used to denote all the measures adopted to reduce damages. দেখছো, reduce damages of life and property of by flood. Currently, many people prefer to use the term from management instead of flood control. হ্যাঁ, flood controlটা আসলে বলা ঠিক না, flood management বলা উচিত, যেহেতু আমরা কন্ট্রোল করি না, এটা আসলে ম্যানেজ করি, তাই না, এই জন্য ফ্লাড ম্যানেজমেন্ট করা উচিত। যাই হোক, as it reflect the activity more realistically, মানে সত্যিকার অর্থে আসলে তো ফ্লাড ম্যানেজমেন্ট এটা, তাই না, ফ্লাড কন্ট্রোল না কিন্তু। As there is always a possibility, however remote it may be, of an example large flood occurring in a river, the complete control of the flood to a level of zero loss is neither physically possible nor economically feasible.
হ্যাঁ, তোমার ফিজিক্যালি পসিবল নয় এবং ইকোনমিক্যালিও ফিজিবল না। দেখা গেছে যে একটা জায়গায় মানে তুমি এত বড় হাইড্রোলিক স্ট্রাকচার করছো যেটা তোমার অনেক কোটি কোটি টাকা খরচ করে তুমি এখানে হাইড্রোলিক স্ট্রাকচার করছো, তখন হয়তো বা তোমার ফ্লাড কন্ট্রোল করা যাইতে পারে, কিন্তু আসলে এটা ইকোনমিক্যালি ফিজিবল হবে না। ইকোনমিক্যালি ফিজিবল হবে না, হয় ফিজিক্যালিও পসিবল হবে না, ইকোনমিক্যালিও ফিজিবল হবে না। দেখা যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা নদীর চারদিকে আমি একবার 20 ফিট উঁচু করে একদম 2 ফিট প্রস্থ মোটা আমি দেয়াল করে দিলাম প্রত্যেকটা নদীর চারপাশে। ঠিক আছে, তাহলে এটা কি ফিজিক্যালি ইকোনমিক্যালি ফিজিবল? আসলে আসলে ফিজিবল না। আর এটা আসলে এটা অনেক খরচ হয়ে যাবে না, আর ফিজিক্যালিও এটা পসিবল না, এটা করবে না। সেজন্য আমরা আসলে ফ্লাড কন্ট্রোলটা ইউজ করবো না, ফ্লাড ম্যানেজমেন্টটা ইউজ করতে পারি বা মিটিগেশনটা ইউজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, flood control measures that are in use can be classified as structural measures, non-structural method. Structural measures, non-structural methods. Flood control measures. Flood control measures that are in use, it can be classified as flood structural measures or non-structural method. Storage and detention of reservoirs. প্রথম ক্রাইটেরিয়াটা কি? স্ট্রাকচারাল। নন স্ট্রাকচারালের পরে যাচ্ছি, স্ট্রাকচারাল। প্রথমটা কি? স্টোরেজ, লিভেজ, ওয়াটারশেড ম্যানেজমেন্ট, চ্যানেল ইমপ্রুভমেন্ট। এই জিনিসগুলো স্টোরেজ এন্ড ডিটেনশন রিজার্ভার হচ্ছে, ধরো একটা এলাকায় বন্যা হয়, তুমি যদি তার পাশে বড় একটা স্টোরেজ তৈরি করে রাখো, তাহলে অ্যাটলিস্ট পানিগুলো ওইখানে কিছুদিন থাকতে পারবে অথবা এখানে স্টোর করতে পারবা। পানি এখানে স্টোর করার মানে হচ্ছে তুমি পানিটাকে নদীর দুই পাশে প্লাবিত করতে দিবা না, এটা হচ্ছে স্টোরেজ। লিভেজ হচ্ছে এমব্যাঙ্কমেন্ট, মানে তোমার রিভারের পাশে তোমার বিভিন্ন রকমের রিভার ট্রেনিং থাকে, সেটারই একটা 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 ক্রাইটেরিয়া হচ্ছে লিভেজ। ওয়াটারশেড ম্যানেজমেন্ট, ওয়াটারশেড ম্যানেজমেন্ট মানে হচ্ছে তোমার যে এলাকাটাতে তোমার পানি প্লাবিত হবে সেই এলাকাটার কিছু ইমপ্রুভমেন্ট আর কি। আর চ্যানেল ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে নদীর যে ড্রেজিং আর কি। চ্যানেল ইমপ্রুভমেন্ট বলতে যেটা বুঝে সেটা হচ্ছে ড্রেজিং। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রাকচারাল। নন স্ট্রাকচারালে কি আছে? ফ্লাড প্লেন জোনিং, ফ্লাড ফরকাস্টিং, এভাকুয়েশন এন্ড রিলোকেশন, ফ্লাড ইন্স্যুরেন্স। এগুলো হচ্ছে নন স্ট্রাকচারাল। দেখো, ফ্লাড প্লেন জোনিং মানে হচ্ছে তুমি বাংলাদেশে যদি তুমি ফ্লাড নিয়ে কাজ করতে যাও, তাহলে তোমাকে ভার্নারেবল এরিয়াগুলোকে আলাদা করতে হবে। কোন এলাকাটাতে তোমার ফ্লাড বেশি হয়, কোন এলাকাটাতে ফ্লাড কম হয়, এরকম একটা জোনিং করতে হবে। ঠিক আছে, এটা করার কারণটা হচ্ছে যেগুলো বেশি ভার্নারেবল তুমি সেইখানে ইমিডিয়েট অ্যাকশনে যাইতে পারবা, সেখানে তুমি ইমিডিয়েট অ্যাকশনে যাইতে পারবা। এটা হচ্ছে ফ্লাড প্লেন জোনিং এর একটা অংশ, একটা কাজ আর কি। ফ্লাড ফরকাস্টিং তুমি তো ফ্লাড ফরকাস্টিং বলতে যেমন ওই যে সমুদ্রের পরে 9 নং বিপদ সংকেত, 10 নং বিপদ সংকেত এরকম বলে না, এগুলোকে বলা হয় ফ্লাড ফরকাস্টিং। তোমার টিম দিয়ে তুমি খুব দ্রুত ওই এলাকার মানুষগুলোর কাছে তুমি ইয়া করতে পারো, ওই এলাকার মানুষগুলোর কাছে তুমি খবর পৌঁছায় দিবা যে হ্যাঁ ফ্লাড হতে পারে, আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যান। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লাড ফরকাস্টিং। এভাকুয়েশন এন্ড রিলোকেশন, এভাকুয়েশন এবং রিলোকেশনটা হচ্ছে যেমন তো বন্যা বন্যা যেসব এলাকায় হয়, ওই এলাকার মানুষগুলোকে যদি তুমি সাইক্লোন সেন্টার বা এরকম আমাদের একটা যে কোনো শেল্টারে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় রিলোকেশন। ঠিক আছে, আর ফ্লাড ইন্স্যুরেন্স, ফ্লাড ইন্স্যুরেন্স তো আমরা মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা ইকোনমিক ব্যাপার, যে যা বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য একটা যদি ইন্স্যুরেন্স থাকে মানুষের, ইন্স্যুরেন্সের ব্যাপারটা তো বুঝো যে আমরা প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে যাবো, সেটা জমা থাকবে, যখন আমি বন্যায় ক্ষতিগ্রস্ত হব সেই টাকাটা আবার সে আমাকে ফেরত দিতে হচ্ছে ফ্লাড ইন্স্যুরেন্স। এখানে আসলে আরো অনেক কিছু আছে, অ্যাডপ্টেশন একটা ব্যাপার থাকে। ঠিক আছে, ফ্লাড কন্ট্রোলের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে নাই, আমি তোমাদেরকে বলেছি, হচ্ছে অ্যাডপ্টেশন। যেমন ধরো একটা এলাকায় বন্যা হয়, প্রত্যেক বছর বছর বন্যা হয়, বন্যা হওয়ার পরে ঘরবাড়ি প্লাবিত হয়, তাহলে তুমি ওই এলাকার ঘরবাড়িটা ওয়াটার লেভেলের হাইটের উপরে করবা। এটা হচ্ছে এক ধরনের অ্যাডপ্টেশন, ওয়াটার লেভেলের হাইটের উপরে করবা, এটা হচ্ছে অ্যাডপ্টেশন। তাহলে তোমার ক্ষতি কম হবে। আমরা তো জানি যে ফ্লাড কন্ট্রোল মানে আমাদের যাতে ক্ষতি কম হয়। ঠিক আছে, আর একটা অ্যাডপ্টেশনের এক্সাম্পল দিই, সেটা হচ্ছে তোমার ওই যেসব ফসলি জমিতে তুমি ধান বা কোনো ফসল করবা, বন্যার সময়ও যাতে সেই ফসলটা টিকে থাকে এই ধরনের ফসল করবা। মানে ল্যান্ড ইউজ চেঞ্জ, এক কথা ল্যান্ড ইউজ চেঞ্জ। যেমন বন্যার সময় কি হয়, আমন ধান কিন্তু বন্যা হইলেও কিন্তু আমন ধান কিন্তু বাড়তে থাকে, বন্যার পানির সাথে সাথে বাড়তে থাকে। পাট, হ্যাঁ থাকতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে তুমি ফিশারিজ করো,
মানে যে জমিতে তুমি আগে ধান গম করতা সেখানে তুমি ফিশারিজ করো, মাছ চাষ করো, ঠিক আছে, এগুলো হচ্ছে ল্যান্ড ইউজ চেঞ্জ। এটা হচ্ছে আরেক ধরনের অ্যাডপ্টেশন, ফ্লাড কন্ট্রোলেরই এক অংশ, স্ট্রাকচারাল অ্যাডপ্টেশন। তো গেল ফ্লাড কন্ট্রোল, আর কি আছে? মোটামুটি এই পর্যন্তই আমার সিলেবাস। আর এই যে এগুলো একটু কারো এই যে লিভিটা দেখো, কারো যদি আগ্রহ থাকে বাকিগুলো দেখবা। দেখো আমি কিন্তু তোমাদের ওই যে শিট করে পড়াইতে পারতাম, তা আমি শিট করে পড়াই নেই, কারণ আমি চাইছি তোমরা বইটা পড়ো। বই পড়ার উপর আসলে কিছু নাই। শিট করলে আমি আরো অন্য অন্য অনেক জায়গা থেকে অনেক কিছু আনতে পারতাম আসলে। ঠিক আছে, তো আমি চাইছি তোমরা বইটা পড়ো, এবং আসলে তোমরা বইটা পড়ো। এই বইটা খুব কাজে দেয়, সুব্রমণিয়ামের বইটা আসলে খুব কাজে দেয়। ফ্লাড বা আরো রেইনফল, প্রিসিপিটেশন, হাইড্রোগ্রাফ, এইসব ব্যাপারগুলা তোমাদের ফিউচারে যখন রিসার্চ করবা বা যারা হায়ার স্টাডিজ এর জন্য চিন্তা ভাবনা করছে তাদের জন্য আসলে এটা খুব কাজে দেয়। আর হায়ার স্টাডিজ এর জন্য তোমার এনভায়রনমেন্ট, ফ্লাড, এইসব জিনিসগুলো আসলে বেশি আমাদের জন্য জরুরি, কারণ আমরা আসলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হই এইসব জিনিসগুলা দিই। ঠিক আছে, তো আমার ক্লাস মোটামুটি এই পর্যন্তই, এবং সেই সাথে আমার কোর্সটাও আসলে এই পর্যন্তই। এখন তোমাদের এই ক্লাস সম্পর্কে এবং আদার্স কোর্সের অন্যান্য ক্লাস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করো, তারপর আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ওগুলো দেখলেই হবে, সাথে দুই একটা যে আমি বলছি বাসায় প্র্যাকটিস করবা, ওগুলাও দেখতে হবে আর কি। ঠিক আছে, আর তোমাদের এটা তো টু টুর কোর্স, তাই না? দেখা গেছে যে 1-1 এর পরে আমরা 1-2 দিন সময় পেলে একটা দুইটা ক্লাস নিতে পারি তোমাদের পরীক্ষার পরে, অথবা পরীক্ষার আগেও চাইলে নিতে পারি। এগুলা ডিপেন্ড করে আর কি, দেখা যাক। তবে যেগুলো পড়াইছি এর বাইরে থেকে আশা করি আসবে না। আর কারো কোনো প্রশ্ন আছে? না হয় আমরা পরীক্ষার আলোচনায় ঢুকতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা পরীক্ষার আলোচনায় ঢুকি। পরীক্ষা তাইলে, একটা পরীক্ষা আসলে তোমাদের তো এভালুয়েশন করতে হয়, এভালুয়েশনটা করে ফেলতে যাচ্ছি আর কি ঈদের আগে। তোমরা যদি চাও দিতে পারো, সেক্ষেত্রে তোমরা ওই যে সৌরভ বোধহয় 1-2 তারিখের কথা বললাম, অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই, এক জায়গায় দিতে পারো। বা আগামী বৃহস্পতিবার হলে ভালো হয়, এক সপ্তাহ সময় পাবা। এই দুটা চ্যাপ্টার, ফ্লাড এবং ফ্লাড কন্ট্রোল, এই দুটা চ্যাপ্টার থেকে তোমরা চাইলে দিতে পারো। তোমাদের কাছ থেকে মতামত আশা করতেছি, কি করবা বলবো।